ভারতের সাথে চীনের যে সম্পর্ক সেটা আসলে অত্যন্ত জটিল। আপনি ইতিমধ্যে বলেছেন যে তাদের সীমান্ত নিয়ে একটা সংঘাত আছে, তাদের অর্থনৈতিক একটা প্রতিযোগিতা আছে, তাদের রাজনৈতিক একটা প্রতিযোগিতা আছে এবং সামরিক একটা শক্তি প্রদর্শনের জায়গা আছে, বিশেষ করে দক্ষিণ চীন সাগরে। তো সেই জায়গা থেকে আমার যেটা মনে হচ্ছে যে বর্তমানে চীন এবং ভারত একমাত্র পাশাপাশি এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যে শুল্ক আরোপ করছে তার বিরুদ্ধে একটা পয়েন্ট খানিকটা যাতে তাকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায় যে যেন আর বেশি শুল্ক আরোপ না করে কিংবা আগ্রাসী না হয়। কিন্তু ভারত এবং চীনের যে সম্পর্ক আমরা দেখছি যে চেষ্টা করছে তারা একটা উষ্ণতার দিকে নিয়ে যাওয়ার, এইটা কতটুকু আসলে সুদূর প্রসারী থাকবে আমার এবং স্থায়ী থাকবে। চীনের সঙ্গে ভারত যতই সম্পর্ক ডেভেলপ করুক, চীনের সঙ্গে তো একসঙ্গে পাকিস্তানের সম্পর্ক তো মনে হয় নষ্ট হবে না, মানে হওয়ার তো কোনো কারণ এটার সুযোগ নেই। কারণ এই অঞ্চলে আপনি পাকিস্তান এবং চীন অনেক আগের থেকেই কিন্তু তারা দুজনের সহযোগী। পাশাপাশি ভারতকে ঠেকাতে হলে চীনকে অবশ্যই পাকিস্তানের লাগবে এবং পাকিস্তান অবশ্যই, সেটাই বলছি যে পাকিস্তান কিছু ছাড়বে কিনা, ছাড়বে আমার মনে হয় না কখনো ছাড়বে। দ্বিতীয়ত আবার যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু দেখবেন যে পাকিস্তানের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। কারণ হলো, আমি এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে চেয়েছিলাম আসলে এটার এই হঠাৎ করে যুক্তরাষ্ট্র বা পাকিস্তানকে কেন কাছে টানছে। কারণ হলো যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র চলে যাওয়ার পরে সেখানে কিন্তু এক প্রকার শূন্যতা সৃষ্টি হয়েছে যে আফগানিস্তানের উপরে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই। সেই জায়গা থেকে পাকিস্তানের মাধ্যমে খানিকটা হলেও এই আফগানিস্তান সহ অন্যান্য দক্ষিণ এশিয়ার বিষয়গুলো সেটা তারা কিন্তু নির্ধারণ করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র কিন্তু অনেকটাই এখন কাছাকাছি। কিন্তু এটা কি, এটা আমি একই প্রশ্ন করতে চাই আপনাকে যে এটা কি জমবে? কারণ পাকিস্তান তো একেবারে চীনের সঙ্গে এমন ভাবে টাইস, তাদের অর্থনৈতিক বলেন, সামরিক বলেন, সব দিক থেকে তারা একেবারে গভীরভাবে মানে সম্পর্ক তৈরি করেছে। পাকিস্তানের সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের সম্পর্কটাও ঐতিহাসিক, সেই আগে ছিল, কিন্তু এখন এই সাম্প্রতিক সময়ে আপনার 2001 সালের পরে সন্ত্রাস বিরোধী যখন বিভিন্ন এলাই হিসেবে পাকিস্তান কাজ করছিল, মাঝখানে খানিকটা দূরত্ব সৃষ্টি হচ্ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র দেখেছে যে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের দূরত্ব সৃষ্টি হলে আলটিমেটলি তাদের একটা দক্ষিণ এশিয়ায় যে প্রভাব, সেই প্রভাবে খানিকটা আপনার ঘাটতি থাকবে। সব মিলিয়ে আপনার পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক মোটামুটি একটা স্থায়ী ইয়েই থাকবে মনে হয়। তো এর মধ্যে এই যে ডামাডোল চলছে এখন বিশ্ব রাজনীতিতে, যে একটা তোলপাড় চলছে, এর মধ্যে আমরা দেখলাম আবার ট্রাম্প আর পুতিন একটা বৈঠক করে ফেললেন এবং পুতিনকে বেশ খাতির টাতির করে আলাস্কায়, সেই আলাস্কা যে আলাস্কা এক সময় রাশিয়ার পার্ট ছিল, সেখানে একটা বৈঠক করলেন এবং জেলেনস্কিকেও ব্যাপক চাপ দেওয়া হচ্ছে জমি জমা ছেড়ে দিয়ে কিছু করার জন্য। ট্রাম্প পুতিনের যে বৈঠক, এরপরে একটা আশা তৈরি হয়েছে যে ইউক্রেন যুদ্ধ থামবে কিনা। আপনার কি মনে হয় থামবে? ট্রাম্প কিন্তু নির্বাচিত হওয়ার আগে থেকেই সে সবসময় বলে আসছিল যে সে নির্বাচিত হলে ট্রাম্প এই ইউক্রেন যুদ্ধ থামাবে। এবং ট্রাম্প এবং রিপাবলিকানদের অন্যতম একটা মতবাদ হলো যে কোনোভাবেই আমরা আমাদের টাকা এবং সামরিক শক্তি দিয়ে ইউক্রেনকে সাহায্য করব না, কারণ এইটাতে আমার কোনো লাভ নেই। তো সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু সবসময় তারা এই ইউক্রেনের যুদ্ধের বিপরীতে ছিল এবং বিপক্ষে ছিল। দ্বিতীয়ত যে আপনার মনে আছে নিশ্চয়ই যে ট্রাম্প যখন প্রথম ক্ষমতায় আসলেন তখন এই ধরনের কিন্তু একটা প্রচার ছিল যে ট্রাম্প যাতে ক্ষমতায় আসতে পারেন সেজন্য রাশিয়ার অনেক হাত ছিল, তারা অনেকভাবে মেকানিজম করে ট্রাম্পকে ক্ষমতায় এসেছে। অর্থাৎ ট্রাম্পের সাথে পুতিনের আগে থেকেই খানিকটা হলেও ভালো সম্পর্ক ছিল এবং তিনি নামার সঙ্গে সঙ্গে বিমানবন্দর নিজের গাড়িতে নিয়ে নিলেন। এই যে এই জায়গাটায় কিন্তু আমার সবসময় মনে হয় যে ট্রাম্প চাইছে কোনোভাবেই যেন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা থেমে যাক, এবং সেই ক্ষেত্রে যদি ইউক্রেনের ক্ষতিও হয় তাতেও তার কিছু আসে যায় না, এবং ক্রেডিটটা উনি নিতে চাচ্ছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের যে বড় একটা সামরিক ব্যয় ন্যাটোর পেছনে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পেছনে, সেই ব্যয়টা উনি কমাতে চাচ্ছেন। এদিকে কি মানে ইসরায়েলের সঙ্গে অনেক ব্যয় করতে হচ্ছে, এটাও একটা বড় কারণ হতে পারে। আমরা চাই যুদ্ধটা থামুক, তাহলে এই যুদ্ধ থামার আপনি আশা সম্ভাবনা আছে যে কারণেই হোক যুদ্ধ থামবে। এই যুদ্ধটা ইউক্রেনকে বড় খেসারত দিতে হবে, শুধু ইউক্রেনকে না, তার জন্য ইউরোপকেও বড় খেসারত দিতে হবে। তবে দেখার বিষয় হলো ইউরোপ আসলে ট্রাম্পের এই মতবাদটাকে মেনে নেন কিনা। যদি মেনে না নেন, আসলে এই যে যুদ্ধ বন্ধ হওয়াটার স্থায়ী একটা সমাধান হবে বলে মনে হয় না। একটা টেনশন অল টাইম সেখানে কাজ করবে যে কোনো সময় যুদ্ধ আবার বেঁধে যেতে পারে, এই ধরনের। এখন এই যে সবাই যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটা অবস্থানে চলে যাচ্ছে, শুল্ক বলুন কিংবা এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বলুন, এক্ষেত্রে যদি ইউরোপও তার বিরুদ্ধে চলে যায়,
বিশ্বব্যাপী তো যুক্তরাষ্ট্র বিরোধী একটা বলয় আছে। তো এখন এটার কি সুযোগ নেওয়ার চেষ্টা করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার চিরশত্রুকে মোকাবেলার জন্য, যে তার বন্ধুদের কাছ থেকে, যেমন ভারতকে যদি ভাগিয়ে নেওয়া যায়, চীনকে তো আগেই, পাকিস্তানকে তো আগেই নিয়েছে, আরো এরকম যারা আছে, সেখানে আবার রাশিয়াও, মানে এই যে চীনের যে সম্মেলনটা হবে সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী, উত্তর কোরিয়া, মানে এই যে সবাইকে নিয়ে এই সম্মেলনটা হচ্ছে, মানে শি জিনপিং কি চান আসলে? শি জিনপিং অবশ্যই চান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় একটা শক্তি আসলে তৈরি করতে, যে শক্তিটা আর সামনে আসলে যুক্তরাষ্ট্র নতজানু হবে। আপনি দেখেন ব্রিক্স তৈরির চেষ্টা করছে, আমেরিকায়, লাতিন আমেরিকায়, রাশিয়ায়, বিভিন্ন ভাবে তারা একটা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, আপনি যদি মুদ্রা ব্যবস্থায় দেখেন, এখনো পৃথিবীর প্রায় 80% যে বৈদেশিক বাণিজ্য এবং মুদ্রার যে নিয়ন্ত্রণ সেটা ডলারে হয়। বিভিন্ন ধরনের প্রযুক্তি এখনো কিন্তু যুক্তরাষ্ট্রের উপর সারা পৃথিবী নির্ভর করছে, এবং যুক্তরাষ্ট্রের কাছে এমনও অনেক প্রযুক্তি আছে আমার ধারণা করা হয় সেগুলো এখনো আসলে প্রকাশ্য না। তো সেই জায়গায় আসলে চীন কতটুকু সফল হবে সেটা দেখার বিষয়। তবে বর্তমানে কেউ যদি আসলে যুক্তরাষ্ট্রের সামনে প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে, সেটা আমার মনে হয় চীনই পারবে। তবে সেটা খুব বেশি পরিমাণ যে খুব স্বল্প সময়ের ভিতরে পারবে তা না। তবে একটা পর্যায়ে গিয়ে চীন হয়তোবা যুক্তরাষ্ট্রের সেই মুখোমুখি পর্যায়ে দাঁড়ানোর সম্ভাবনা থেকেই যায়।